তোমার কি মনে হয় আমি এখনো একজন বিবাহিত পুরুষের পেছনে ঘুরে নিজের টাইম ওয়েস্ট করব? কথাটা শুনে ইয়াত রূপসাকে চমকে দিয়ে বলে উঠলো, तुझे तक तक तकते रहना, तेरे बक बक सुनते रहना, काम काज सब भूलने गया, तेरे पीछे पीछे चलते रहना, ये तो है वेस्ट ऑफ टाइम, लव इज अ वेस्ट ऑफ टाइम, प्यार फेयर वेस्ट ऑफ टाइम, लव इज वेस्ट ऑफ टाइम। গানটা শুনে রূপসা মাথা করে পড়ে যাওয়ার মতো অবস্থা। ইয়াদের কণ্ঠ কাকের চাইতেও খারাপ। হিন্দি না বুঝলেও লাভ ইজ আ ওয়েস্ট অফ টাইম এতটুকু ভালোই বুঝতে পেরেছে রূপসা। রূপসা বাঁকা চোখে ইয়াদের দিকে তাকানোর সাথে সাথে ইয়াদ রূপসার মাথায় চাপাড় মেরে বলল, কিরে কাছি কিছু বুঝতে পারলি? রূপসা মাথায় হাত দিয়ে চোখ কটমট করে ইয়াদের দিকে তাকায়। 7 মাসের বড় হলে কি তাকে এভাবে চাপড় মারবে? ইয়াদ মুখ বাঁকিয়ে বলল, চোখ নিচে নামান হলে আরেকটা খাবি তুই। ইয়াদ তাকাতে রূপসা একটা ঢোক গিলে বলল, তুমি এখানে কেন এসেছো ভাই? ইয়াদ আবারও রাগে চোখে তাকালো। থুকু ইয়াদ। ইয়াদ একটা শ্বাস ফেলে বলল, এমনি ভুল করে এসে ফেলেছি, ফোনে কথা বলছিলাম তো তাই খেয়াল করিনি। বাই দ্য ওয়ে আমার রুমটা তো এখানের কথা ছিল, তুই বলতে পারবি আমার রুমটা কোথায়? রূপসা অনেকদিন যাবৎ ইয়াদকে এভাবে কথা বলতে দেখেনি। ইদানিং বলতে গেলে ইয়াদ খুব অল্পই কথা বলে তার সাথে। সেই যে অবির বউ বাতের সময় কথা বলেছিল সেদিনের পর আজ পর্যন্ত একটা অপ্রয়োজনীয় কথা বলেনি। যদিও অবির বিয়ের আগে ইয়াদ এভাবেই কথা বলতো। ওই কিরে ভাইয়ার কথা ভাবছিস নাকি? রূপসা ভীষণ বিরক্ত হলো। সে আর অবির ব্যাপারে কাউকে কিছুই জানাতে চায় না, কারণ বাড়ির লোকেরা 19 থেকে 20 হলে তাকে সন্দেহ করবে। আর তাছাড়া ইয়াদকে তো সে একদমই কিছু বলবে না। ইয়াদ আবার অভির বিরাট ভক্ত। বললাম তো আমি আর ভাইয়াকে নিয়ে ভাবি না। বিশ্বাস হচ্ছে না। কি করলে বিশ্বাস হবে? একবার বলছে অভি ভাইয়ার চাইতে আমাকে বেশি হ্যান্ডসাম দেখতে, তাহলে আমি বিশ্বাস করে নেব যে তুই আর ভাইয়াকে নিয়ে ভাবিস না। কথাটা শুনে রূপসা আহাম্মকের মতো ইয়াদের দিকে তাকিয়ে রইলো। ওয়েট, আমি এটা বলতে যাব কেন? ইয়াদ বাঁকা এসে বলল, আচ্ছা ভাবি সিঁড়ি থেকে পড়ে গেল কিভাবে বলতো? আমার মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কারো না কারো হাত আছে। রূপসা একটা শুষ্ক ঢোক গিলে ইয়াদের দিকে তাকাতে ইয়াদ মিষ্টি আসলো। তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে বলল, আমি বরং ভাইয়াকে এই বিষয়ে খোঁজ নিতে বলি, কি বলিস? রূপসা 2 পা সামনে এগিয়ে এসে বলল, আরে অভি এখন বউকে নিয়ে অনেক ব্যস্ত আছে, তার মধ্যে তুই গিয়ে অহেতুক তাকে পেরেশান করিস না তো। আরে আমি নিজের চোখে দেখেছি মেয়েটা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে বিয়ে নামছিল, আর ওইভাবে নামতে গিয়ে পড়ে গেছে। ইয়াত আঙুল উঁচিয়ে বলল, সেটা তুই বরং প্রত্যক্ষদর্শী হিসেবে ভাইয়াকে বলিস কেমন? রূপসা একটা ঢোক গিলে বলল, আমি বলছিলাম কি, তুমি অফিস থেকে সত্যি দেখতে অনেক সুন্দর, বেশি হ্যান্ডসাম। ইয়াত ভ্রুকুসকে ঘুরে তাকিয়ে বলল, কি বললেই শুনতে পাইনি। রূপসা এবার চিল্লিয়ে বলে উঠলো, বলেছি তুমি অভি ভাইয়ের চাইতেও বেশি সুন্দর। রূপসার কথা শুনে ইয়াদ ঠোঁট চেপে হাসি আটকে রেখে বলে উঠলো, নির্লজ্জ মেয়ে, ভাইকে কেউ এভাবে বলে? যাক, তুই যেহেতু ভাইয়ার পিছু ছেড়ে দিয়েছিস সেহেতু খুব শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করেছি দাঁড়া। কথাটা বলে ইয়াদ হাসতে হাসতে চলে গেল। এদিকে রূপসা বেকুবের মতো তার যাওয়ার পানে তাকিয়ে রইল। রাতের সময় খোলা জানালা দিয়ে মৃদু ঠান্ডা হাওয়া রুমে প্রবেশ করছে। খাটের এক পাশে অলি ঘুমাচ্ছে, কিন্তু অপর পাশে বসে থাকা আলবির চোখে মুখে ঘুম নেই। সে ল্যাপটপে কোনো একটা ফুটেজ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। এই ফুটেজটা হলো সেদিনের ফুটেজ, যেদিন নোমান দারোয়ান থেকে ডিভোর্স লেটার নিয়ে দিয়েছিল। এই ফুটেজটা এর আগেও আলবি অনেকবার চেক করেছে, কিন্তু তেমন কিছু খুঁজে পাইনি। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দারোয়ান পোস্ট বক্স থেকে একটা খাম বের করে খামের উপরে লেখাগুলো পরে ভীষণ ঘাবড়ে যায়। এরপর আশেপাশে তাকিয়ে নিজের জায়গা গিয়ে বসে। তার ঠিক 2 ঘন্টা পরেই নোমান এসে তার থেকে খামটা নিয়ে চলে যায়। আলবি দারোয়ানকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছে। তার কথা ছিল, আমি প্রতিদিনের মতো খবরের কাগজ নেওয়ার উদ্দেশ্যে বক্স চেক করতে সেদিন গিয়ে একটা চিঠি পাই। চিঠির খামের উপরে লেখা ছিল, খামটা নিয়ে চুপচাপ বসে থাকুন, একজন লোক এসে খামটা চাওয়া মাত্রই তাকে দিয়ে দেবেন। কথার বর খেলাপ হলে আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। লেখাটা পরে আমি ভেবেছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা চিঠি, তাই কথা মতোই আমি একটা লোক আসা মাত্রই খামটা লোকটাকে দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করুন আমি আর কিছুই জানি না। আলবি দারোয়ানকে নানাভাবে ভয় ভীতি দেখিয়েছিল, কিন্তু দারোয়ান এই একটা কথাই বলেছিল। হঠাৎ গোমানির শব্দ কানে আসতে আলবি পাশ ফিরে তাকিয়ে দেখে অলি ঘুমের মাঝে ছটফট করছে। আলবি দ্রুত অলির দিকে ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, হানিবি এই কি হয়েছে? আমি এখানে আছি তো, ভয় পেও না। অলি ঘুমের পরেই বাম হাত দিয়ে আলবি পরনের শার্ট খামচে ধরে। আলবি অলির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক হাতে আলতো করে অলিকে জড়িয়ে ধরে। তোর এই অবস্থার জন্য দায়ী প্রত্যেককে আমি সর্বোচ্চ শাস্তি দেবো হানিবি, অবশ্যই দেব। 2 দিন পর ঘড়িতে এখন 3টা ছুঁই। অলি পার্সোনাল নার্স সাইমা কিছুক্ষণ আগে অলির মাথায় পানি দিয়ে তার পুরো শরীর মুছে দিয়েছে। সাইমা মেয়েটার বয়স 25-এর কাছাকাছি হবে। অলি শুনেছে তার নাকি কিছুদিন আগে বিয়ে হয়েছে, আর এদিকে অলি 15 বছর বয়সে মা হয়ে বসে আছে। যদিও তাকে এখনো কেউ মা বলে ডাকে না, তবুও সে মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারে। আলবি খাবার এনে অলিকে খাইয়ে দিয়েছে। সাইমা খাইয়ে দিতে চাইলেও অলি কেবল আলবির হাতে খাবার খাবে বলে জেদ করে, আর আলবিও দ্বিমত না করে অলিকে যত্ন করে খাইয়ে দেয়। এরই
মাঝে আলবির ফোনে একটা কল আসে। আলবি কলটা রিসিভ না করে অলিকে পুরোটা খাবার খাইয়ে দিল, তারপর হাত ধুয়ে এসে কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে কিছু একটা শুনে সে উচ্চস্বরে বলে উঠলো, হোয়াট? অপর পাশ থেকে আলবিকে আরো কিছু বলা হলো। সে উত্তরে বলল, ওকে আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আলবি কলটা কেটে দিয়ে হাত সাফ করতে লাগলো। আলবির এরকম আচরণ দেখে অলির কপালে চিন্তায় ভাঁজ পড়লো। কি হয়েছে? আলবি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নিজের মানি ব্যাগটা পকেটে নিয়ে অলির দিকে তাকিয়ে বলে ওঠে, ডিটেকটিভের কল এসেছিল, তারা রিফাতের গাড়ি ফলো করেছিল, কিন্তু হঠাৎ করে রিফাতের গাড়িটা ব্রেক ফেল হয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়। অলি স্পষ্ট স্বরে বলে ওঠে, কি? গাড়ি থেকে রিফাতকে বের করে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু ওর বর্তমান অবস্থা আশঙ্কাজনক। অলি আর প্রতি উত্তর করলো না, নিশ্চুপ হয়ে বসে রইল। সে জানে রিফাত শাইলার ভাই, সেক্ষেত্রে রিফাতের কিছু হলে শাইলাদের পুরো পরিবার ভেঙে যাবে। তার চেয়ে বড় কথা, রিফাত না থাকলে তারা কিভাবে আরেকজন অবধি পৌঁছাবে। তার ভাবনার মাঝে অলি সাইমার উদ্দেশ্যে বলল, আমি বের হওয়ার পর দরজা লাগিয়ে দিবেন, আপনিও রুম থেকে বের হবেন না, কিছু প্রয়োজন হলে সার্কমেন্টদের কাউকে কল করে ডেকে নেবেন। সাইমা মাথা নেড়ে হ্যাঁ বলতেই আলবি অলির দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। আলবি হসপিটালে এসে রিফাতের কেবিনের সামনে দাঁড়ালো। সেখানে কয়েকজন পুলিশ আর ডিটেকটিভের লোক ছিল। আলবি তাদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, ওর এখন কি অবস্থা? অবস্থা ভালো নয়, অ্যাক্সিডেন্টের ফলে মাথার অংশ পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। তাদের কথার মাঝে একজন ডাক্তার কেবিন থেকে বের হয়ে নম্রভাবে বললেন, সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। কথাটা বলেই ডাক্তার চলে গেলেন। আলবি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর পুলিশের উদ্দেশ্যে বলল, আমার মনে হয় ব্যাপারটা ওর ফ্যামিলির লোকদের জানানো উচিত। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না মিস্টার মির্জা, ওনার সাথে হ্যান্ডসেট ছিল, সেখান থেকে আমরা বাকি সব ইনফরমেশন কালেক্ট করব আর ওনার ফ্যামিলির মেম্বারদেরকেও জানাবো। ওকে, তাহলে আমি আগামীকাল আপনাদের সাথে দেখা করব। কথাটা বলে আলবি হসপিটাল থেকে বেরিয়ে আসে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। রিফাতকে তো সে নিজের হাতে মারতে চেয়েছিল, আর সেই রিফাত এসে সহজেই মরে গেল। ব্যাপারটা হজম হচ্ছে না তার। আলবি হতাশা নিয়েই বাড়িতে ফিরে আসে। এদিকে রিফাতের মারা গেছে শুনে শাইলার জন্য খারাপ লাগলেও অলির মনটা একটু হালকা হয়েছে, কিন্তু আলবি ব্যাপারটা কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছে না। সন্ধ্যা শেষটুকু নিতে গিয়ে ধরনের বুকে রজনী নেমে এসেছে। আকাশের বুকে আজ পূর্ণচাঁদের উপস্থিতি। রূপসা নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে সে অচেনা লোকটাকে বার্তা পাঠাচ্ছিল, কিন্তু লোকটার আজকের বার্তাগুলো তার মনোপুত হচ্ছে না। রূপসা খানিকটা ক্ষুব্ধ হয়ে লিখলো, আপনি কিসের জন্য অপেক্ষা করছেন বলেন, ক্লিয়ার করে বলুন, আমি কিন্তু বিনা কারণে এক মুহূর্তে অপেক্ষা করব না। লোকটা প্রত্যুত্তরে লেখে, তুমি বুঝতে পারছো না যে অভি আমাদের কতটা কাছে পৌঁছতে গেছে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তুমি এরপর ধরা পড়বে। রূপসা রেগে মেগে লোকটার নম্বর ব্লক করে দিল। যা করার সে একাই করবে। এ লোকটার কথায় সে কেন অপেক্ষা করবে? এ লোকটা তো একটা কাজও ঠিকঠাক করতে পারেনি, অলিকে আটকাতে পর্যন্ত পারেনি। এদিকে রূপসা বাচ্চাটাকে মেরে ফেলতে না পারলেও অলির হাত পা ভেঙে তো ফেলতে পেরেছেই, বাকি কাজটুকু সেই করতে পারবে। পরের দিন দুপুরের দিকে রূপসা ক্লাস করছিল। এরই মাঝে সে লক্ষ্য করলো ইয়াত আজকে লাস্ট ক্লাস না করে বেরিয়ে যাচ্ছে। রূপসা অবাক হলো না। ইয়াত বেশিরভাগ সময় ক্লাস ফাঁকি দেয়, কোনো সময় খেলাধুলার জন্য, কোনো সময় অফিসের জন্য। তবে আজকে অন্যরকম এক ঘটনা ঘটলো। ইয়াত বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর রূপসা চুপিসারে ক্লাস থেকে বেরিয়ে গেল। সেদিন ইয়াত আগে ভাগে চলে যাওয়ায় সেদিন রূপসাকে নিজেকে ড্রাইভারকে কল করে ডেকে নেয়। আর যেদিন ইয়াত পুরো ক্লাস করে সেদিন উর্মিলা সহ তারা একই গাড়িতে চলে যায়। রূপসা আজকে ড্রাইভারকে কল না করে এক ট্যাক্সি ডাকলো। তারপর সোজা চলে এলো একটি ফার্মেসির সামনে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে ফার্মেসির ভেতরে ঢুকলো। তার চোখে মুখে এক অস্বস্তি ভাব ফুটে উঠেছে, তবে সব অস্বস্তি সাইডে রেখে ভদ্রস্বরে জিজ্ঞেস করলো, মিসোপ্রোস্টল 200 mcg আছে? রূপসার কথা শুনে ফার্মাসিস্ট সন্ধিহান চোখে তার দিকে তাকায়। তার এরকম চাহনি দেখে রূপসা খানিকটা ঘাবড়ে গেল। সে আশেপাশে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। রূপসা আবার জিজ্ঞেস করলো, আপনার কাছে নেই? ফার্মাসিস্ট চাপায় এসে বলল, আছে, তবে এই ধরনের ওষুধ তো সহজে দেওয়া যায় না। আপনি কি প্রেসক্রিপশন নিয়ে এসেছেন? রূপসা অস্থির হয়ে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিল। ফার্মাসিস্ট কাগজটা খুলতেই অনেকগুলো টাকা বেরিয়ে আসে, যা দেখে সে হকচকিয়ে যায়। রূপসার দিকে বিনিয়োগ স্বরে বলে, আমি নিজের জন্য নিতে চাইছি, কিন্তু আমার কাছে প্রেসক্রিপশন নেই। আপনি দিতে পারলে দিন, হলে আমি অন্য কোথাও নিয়ে নিব। ফার্মাসিস্ট টাকাগুলো আস্তে করে পকেটে রেখে একটু গম্ভীর হয়ে ফিসফিস করে বলল, আমি দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলে সে দরজার পিছনে ঢুকে গেল। কয়েক মুহূর্ত পর ফিরে এসে একটি ছোট্ট সাদা প্যাকেট রূপসার দিকে এগিয়ে দিল। এটা অবশ্যই সাবধানে ব্যবহার করবেন, কোন রকম সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিবেন। আমার কিন্তু কোনো প্রকার দায়ভার নেই।
রূপসা মাথা নেড়ে দ্রুত হস্তে প্যাকেটটি ব্যাগে ঢুকিয়ে নিল, তারপর ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো। সে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই রাস্তার অন্য প্রান্ত থেকে একদল পথ শিশু হঠাৎ দৌড়ে রাস্তায় নেমে গেল। একটা সিএনজি চালক ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। গাড়িটি ঘুরে সোজা রূপসার দিকে ধেয়ে এলো। রূপসা সরে যেতে চেষ্টা করলো, কিন্তু সময় পেল না। ট্যাক্সি ড্রাইভার ব্রেক করতে চাইলো, ততক্ষণে দেরি হয়ে গেছে। ট্যাক্সির ধাক্কায় রূপসা রাস্তায় ছিটকে পড়লো। সে চিৎকার দেওয়ার সুযোগটুকু পেল না। তার আগে ট্যাক্সি একটা চাকা তার পেটের উপর দিয়ে চলে গেল। রূপসা ব্যথায় কুকড়ে উঠলো। তার আধ খোলা চোখ জোড়া থেকে এক বিন্দু পানি গড়িয়ে পড়লো। মুখ থেকে শুধু অস্পষ্ট গোমানি বের হচ্ছে। সে হাত বাড়িয়ে দিল কিছুটা দূরে পড়ে থাকা ব্যাগটার দিকে। তখনই পথ শিশুদের মধ্যে একজন এসে ব্যাগটা নিয়ে ছুটে চলে গেল। কিছুক্ষণের মধ্যে লোকজন চিৎকার দিয়ে ছুটে আসলো। তাদের মধ্যে থেকে কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকলো। রূপসার গলায় থাকা স্টুডেন্ট আইডি কার্ড থেকে নাম্বার কালেক্ট করে তার মাকে খবর জানিয়ে দিল। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে মির্জা ফ্যামিলির সবাই, শুধু আলভি আর ইয়াদ বাদে। আলভি শুনেছে রূপসার অ্যাক্সিডেন্টের কথা, কিন্তু অলির জন্য আসতে পারেনি। তাছাড়া সবাই যেখানে আসতে তার না থাকলেও প্রভাব পড়বে না, উল্টো অলির তাকে বেশি প্রয়োজন। মেয়েটা কাতের উপরে শুয়ে বসে থাকতে থাকতে ডিপ্রেসডে চলে যাচ্ছে। এদিকে ইয়াদ যখন খবরটা পেয়েছিল সে তখন অফিসে ছিল। আলবি অফিস থেকে বিরতি নেওয়ার কারণে তাকে আলবির ভাগের কাজগুলোর দিকে লক্ষ্য করতে হয়। যদিও উসমান আর ইয়ামিন মির্জা তাকে বেশ সাহায্য করে। কয়েক ঘন্টা অস্ত্রোপচার শেষে ডক্টর ওটি থেকে বের হওয়া মাত্রই ইয়াদও এসে উপস্থিত হয়। সে এসে এগিয়ে যায় ডক্টরের দিকে। রূপ কেমন আছে? ডাক্তার একটা চাপা শ্বাস ফেলে বললেন, পেলভিক এরিয়ায় ভয়ানক চোট লেগেছে, যার কারণে জরায়ু স্থায়ী ক্ষতি হয়ে গেছে। উনি আর কখনো মা হতে পারবেন না। খবরটা শুনে রুনা খাতুন চিৎকার দিয়ে উঠলেন। শাহনাজ বেগম আর নুরনাহার তাকে সামলাতে লাগলেন। আর এদিকে ইয়াদ দুপা পিছিয়ে গিয়ে পুনরায় সামনে এগিয়ে আসে। সে এক অবাক কাণ্ড করে বসলো। সে হিংস্রভাবে ডক্টরের গলা চেপে ধরলো, বলল, ডোন্ট ডেয়ার, ডোন্ট ডেয়ার। ইয়াদকে আচমকা এরকমটা করতে দেখে বাকি সবাই ভরকে গেল। উসমান আর ইয়ামিন মির্জা এসে তাকে সাহানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হলেন। ইয়াদ ভীষণ চেঁচামেচি করছে আর অপর্ত ভাষায় ডক্টরকে গালাগালি করছে। চিৎকার চেঁচামেচি শুনে কয়েকজন ওয়ার্ড বয় এসে ডক্টর আর ইয়াদের হাত থেকে ছাড়ায়। ছাড়া পাওয়া মাত্রই ডাক্তার দ্রুত পায়ে চলে যেতে লাগলেন। ইয়াদ পেছন থেকে গর্জে উঠলো, ডোন্ট ইউ ডেয়ার রান ওয়ে, ইফ ইউ হ্যাভ দ্য গাটস সে দ্যাট এগেইন। ওনার জরায়ু স্থায়ী ক্ষতি হয়ে গেছে, উনি আর কখনো মা হতে পারবেন না। খবরটা শুনে রুনা খাতুন চিৎকার দিয়ে উঠলেন। শাহনাজ বেগম আর নুরনাহার তাকে সামলাতে লাগলেন। ধরিত্রীর বুকে রাতের নিকশ কালো আধার নেমে এসেছে। রুনা খাতুন বাদে বাকিরা বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেবিনের এক কোণে অগোছালো ভঙ্গিতে বসে আসতে ইয়াদ। নুরনাহার এগিয়ে গেলেন সেই দিকে। ইয়াদের চোখে মুখে বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে। নুরনাহার ইয়াদের কাঁধে হাত রাখলেন, কিন্তু তার মাঝে কোনো প্রকার ভাব আবেগ পরিলক্ষিত হলো না। নুরনাহার আজকে ছেলের এমন রূপ দেখে রীতিমতো অবাক হয়েছেন। এর আগে ইয়াদকে সে এমন বিহেভ করতে কখনো দেখেনি। ইয়াদ, নুরনাহার ডাকলেন, কিন্তু ইয়াদ পূর্বের নেই বসে রইল, তার দৃষ্টি শূন্যে নিবদ্ধিত। নুরনাহার এবার খানিকটা বিচলিত ভঙ্গিতে ইয়াদের কাঁধে ঝাঁকি দিলেন। প্রত্যুত্তরে এবার ইয়াদ তার দিকে তাকালো। ইয়াদ, বাইরে চল, ভার্সিটি থেকে অফিসে চলে গিয়েছিলি, লাঞ্চও করিসনি হয়তো, চেহারার কি হাল বানিয়েছিস, ওঠ। ইয়াদ মায়ের হাত ছড়িয়ে দিয়ে বলল, ফুফা এখনো আসেননি, একজন পুরুষ মানুষ এখানে থাকা দরকার, তোমরা যাও, ফুফি এলেই আমি চলে যাব। নুরনাহার হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু ছেলের শান্ত চাহনির প্রেক্ষিতে কথাটা আর বলে উঠতে পারলেন না। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাকিদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সাইমা অলির চুল আশ্রয় দিচ্ছে, আর অলি আনমনে বসে আছে। কিছুক্ষণ আগে উর্মিলা এসেছিল তার কক্ষে। তার কাছ থেকেই সে রূপসার ব্যাপারে জানতে পেরেছে। অ্যাক্সিডেন্টের ব্যাপারে সে আগেই জানতো, কিন্তু রূপসা আর কখনো মা হতে পারবে না ব্যাপারটা উর্মিলা জানিয়েছে তাকে। অলি বাম হাতটা নিজের পেটের উপরে রেখে একটা শ্বাস ফেললো। এরই মাঝে আলবি রুমে প্রবেশ করে। অলি তার দিকে তাকিয়ে দেখলো তাকে ক্লান্ত আর বিধ্বস্ত দেখাচ্ছে। অলি কণ্ঠে কিছুটা অভিমান মিশিয়ে বলল, কোথায় গিয়েছিলেন আপনি? আম্মা যখন রূপসা আপুকে দেখতে যাওয়ার কথা বললো, তখন আপনি বললেন যে আমাকে রেখে যেতে পারবেন না, কিন্তু তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আপনি কোথায় উধাও হয়ে গেলেন? আলবি উত্তর না দিয়ে কাবার্ড থেকে কাপড় বের করতে লাগলো। আলবি ব্রুকুসকে বলে ওঠে, কি হলো, কোথায় গিয়েছিলেন বলুন? আপনি কেমন? হ্যাঁ, মানলাম রূপসা আপু আপনাকে ভাইয়ের চোখে দেখে না, কিন্তু আপনি তো তাকে বোনের চোখে দেখেন, কিভাবে একবারও তাকে দেখতে না গিয়ে পারলেন? আলবি এবার অলির দিকে তাকালো, রাগ মিষ্টি কণ্ঠে বলল, ও তো মরেনি, মরলে অবশ্যই দেখতে যেতাম। আলবির কথা শুনে অলি হতভম্ব হয়ে গেল। আলবি চোখ ইশারা করতেই সাইমা রুম থেকে বেরিয়ে যায়। সে চলে যেতে আলবি রুমের দরজা লক করে দিয়ে এসে অলির সামনে বসে। অলি রাগি কণ্ঠে বলে ওঠে, আপনি একজন ডক্টর হয়ে এভাবে বলতে পারলেন, তাও আবার নিজের ফুফাতো বোনকে নিয়ে? ও আমার বোন নয়, ওর মাঝে আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই নেই। অলি জিজ্ঞাসা চোখে আলবির দিকে তাকিয়ে রইল। তখনই আলবি অলির বাম হাতটা মুঠোয় নিয়ে বলে ওঠে, তুমি জানো ওই মেয়েটা কি করেছে? অলি শুধু তাকিয়ে রইল। আলবি একটা শ্বাস ফেলে বলতে লাগলো, তুমি ঠিকই বলেছিলে, ফ্লোরে
কিছু ছিল আর সেটাতে স্লিপ খেয়ে তুমি পড়ে গিয়েছিলে আর ফ্লোরে সেটা কে ফেলেছিল জানো? বলি আনমনি না বোধক মতো না রে। আলবি বলে ওঠে রূপসা ফেলেছিল। কি? একজন সার্ভেন্ট ওকে দেখেছিল ফ্লোরে কিছু ফেলতে। সে পরিষ্কার করার জন্য কাপড় আনতে গিয়েছিল, কিন্তু তার আসার আগে তুমি স্লিপ করে পড়ে গিয়েছিলে। আপনাকে এসব কে বললো? যে দেখেছে সেই বলেছে। তুমি যখন বলেছিলে ফ্লোরে স্লিপারি কিছু ছিল, তখনই আমার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কেউ ইচ্ছে করে তোমাকে ফেলেছে। মিথ্যা বলবো না, একবার তো আমি নিজের মাকেও সন্দেহ করেছিলাম, কিন্তু নিশ্চিত হতে আমি বাড়ির সব সার্ভেন্টকে একসাথে ডেকে জিজ্ঞেস করি, তখনই রূপসার ব্যাপারে জানতে পারি। ওলি স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি রূপসা একজন মেয়ে হয়ে তার সাথে এত বড় আর জঘন্য কাজ করতে পারে। আলবি কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি শিওর যে বাড়িতে থাকা সেই সিক্রেট ক্রিমিনালটা ওই মেয়েটাই ছিল। ওলি একটা সুস্থ ঢোক গেলে বলল, কিন্তু আমি তো একজন ছেলের কণ্ঠ শুনেছিলাম। আলবি অলির দিকে তাকিয়ে দেখলো অলির মুখটা চুপসে গেছে। ছেলেটা হয়তো রূপসার লোকই ছিল। অলি মাথা নিচে করে নিল। তার কেন যেন খুব খারাপ লাগছে। হঠাৎ কিছু একটা ভেবে সে আলবির দিকে তাকায়। আপনি কখন জানলেন যে রূপসা আপুই প্ল্যান করে আমাকে ফেলে দিয়েছিল? আজকে সকালেই জেনেছি। আলবি জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে বলল, আপুর সাথে যা হয়েছে তা অ্যাক্সিডেন্ট ছিল। অলির কথাটা শুনে আলবি বিস্মিত চোখে অলির দিকে তাকায়। তার চাহনি দেখে অলি মিনমিনিয়ে বলে, মানে তোমার মনে হচ্ছে যে আমি ওর অ্যাক্সিডেন্ট করিয়েছি? অলি হ্যাঁ বোধক মাথা নাড়াতে গিয়েও না বোধক মাথা নাড়ে। আলবি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, তোমার ঠিকই মনে হচ্ছে, তবে আমার ওকে মেরে ফেলার প্ল্যান ছিল। কথাটা বলে আলবি উঠে চলে গেল। অলির কিছুক্ষণ লাগলো কথাটা মানের বুঝতে। যখনই সে বুঝে উঠতে পারলো, তখনই সে চিৎকার দিয়ে উঠলো, না, কেন করেছেন আপনি এটা? আলবি তার দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, আমার রুম সাউন্ড প্রুফ, তোমার যত খুশি চিল্লাও, তবে জেনে রাখো রূপসার সময় ঘনিয়ে এসেছে। ভাগ্যের জোরে বেঁচে গেছে। হয়তো আল্লাহ নিজে ওর জন্য সহজ মৃত্যু মেনে নিতে পারেনি। অলি শব্দ করে কেঁদে উঠলো। তার কান্না দেখে আলবির চল শক্ত হয়ে এলো। কপালে রক ফুলে উঠেছে। সে এগিয়ে এসে বলল, তোর ভাষায় ও একটা জানোয়ার, আর জানোয়ারের জন্য যে কাঁদে সেও জানোয়ারদের কাতারই পড়ে। আলবির কথা শুনে অলি আলবির শার্ট খামচে ধরলো। অলির চোখ মুখ লাল হয়ে গেছে, ঠোঁট জোরে অনবরত কাঁপছে। মানলাম রূপসা অন্যায় করেছে, তার জন্য আপনি এমনটা করবেন? একটা মেয়ের কাছ থেকে মা ডাক শোনার অধিকার কেড়ে নেবেন? আলবি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। আমি মা হওয়ার অধিকার কেড়ে নিতে চাইনি, আমি তো ওর বেঁচে থাকার অধিকারই কেড়ে নিতে চেয়েছিলাম। এসব ছোটখাটো শাস্তি দিয়ে আমার আত্মা শান্তি পাবে না হানিবি। ওকে আমি মেরে ফেলবো। যে আমার হানিবিকে মারতে চেয়েছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অলি ভীষণ রেগে গেল। আপনি এমন কিচ্ছু করবেন না, আমি 100 বার করব। না, করবেন না। আলবি এবার রেগে মেগে ওলির চুলের ভাঁজে হাত বলিয়ে দিয়ে তাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, তুই জানিস আজকে দুপুরে ও ফার্মেসিতে মিসোপ্রোস্টল 200 mcg কিনতে গিয়েছিল? আলবি একটু থামলো, তারপর আবার বলে উঠলো, তুই জানিস এটা কি কাজে ব্যবহৃত হয়? অলি শুধু কান্না ভিজে চোখে আলবির দিকে তাকিয়ে রইল। আলবির কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। শুধু সে ধৈর্য সহকারে বলতে লাগলো, ওই ঔষধটা গর্ভপাত করানোর জন্য ব্যবহার করা হয়। ডাক্তারি তত্ত্বাবধান ছাড়া খেলে কয়েক ঘন্টার মধ্যে পেটের ভেতরে থাকা সন্তান শেষ হয়ে যায়। কিন্তু তাতেই শেষ নয়, তীব্র পেট মুচড়ে যাওয়া ব্যথা, অঝরে রক্তক্ষরণ, বমি, মাথা ঘোরা, তারপর অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের জীবনটাও থেমে যেতে পারে। এটা শরীরের ভেতরে এক নরক ঝড় বইয়ে দেয়। যারাও যেন নিজের সন্তানকে ছিঁড়ে বের করে দিতে উঠে পড়ে লাগে। রক্ত থামতেই চায় না, শরীর ঠান্ডা হয়ে আসে। ভুল ডোজ, ভুল সময় বা সামান্য রিয়াকশন গর্ভের সন্তানের সাথে সাথে মায়ের জীবনও কেড়ে নেয়। ও আজকে ওই ওষুধটা কিনেছিল তোকে খাওয়ানোর জন্য। তোর পেটের ভেতরে থাকা সন্তানকে মারার পাশাপাশি তোকেও পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল। এখন বল, আমি কি চুপ করে বসে থাকবো? আমার হানিবিকে মেরে ফেলার চেষ্টা করে আমি ওই মেয়েটাকে বাঁচিয়ে রাখবো, তুই বল? কথাগুলো শুনে অলিক ঢুকরে কেঁদে উঠলো। সে ভাবতেই পারছে না আজকে আলবি যদি রূপসার ব্যাপারে কিছুই না জানতে পারতো তাহলে কি হতো। অলিকে কাঁদতে দেখে আলবি তাকে আলতো হাতে জড়িয়ে ধরে। তার মনে পড়ে যায় আজকে সকালে রূপসার ব্যাপারে জানা মাত্রই সে দিহানকে পাঠিয়েছিল রূপসাকে ফলো করতে। আজকে দিহানের কাজ না থাকায় সে দ্বিমত না করে রূপসাকে ফলো করতে গিয়েছিল। আলবির প্ল্যান ছিল রূপসা কলেজ থেকে বের হওয়ার মাত্রই তাকে সিএনজি করে কিডন্যাপ করে নেওয়া। দিহান কিডন্যাপারকে সিএনজি ড্রাইভার সাজিয়ে এনেছিল, কিন্তু রূপসাকে ট্যাক্সি করে কোথাও যেতে দেখে দিহান তাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। রূপসা ফার্মেসিতে ঢুকলে আলবিকে কল করে জানায়। আলবি খোঁজ নিয়ে দেখতে বলে যে ও কি কিনছে। রূপসা ফার্মেসি থেকে সরে যেতে দিহান ফার্মাসিস্টকে হুমকি ধমকি দিয়ে কথাটা বের করে ফেললো। আর এটা শুনে আলবি দিক বিদিক শূন্য হয়ে রূপসার অ্যাক্সিডেন্ট করানোর পরিকল্পনা করে ফেলেছিল। রূপসার জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ আগে। তাকে সরাসরি কেউ কিছু না বললেও সে কথোপকথন শুনতে পেয়েছিল, যার দরুন সে বুঝে গেছে যে তার সাথে কি
হয়েছে। রূপসা এক মনে মাথার উপরে থাকা ঝুলন্ত ফ্যানের দিকে তাকিয়ে রইল। তার এই জীবনের কত অপূর্ণতা রয়ে গেল। প্রথমে সে আলভির ভালোবাসা পেল না, দ্বিতীয় আলভির বউ হতে পারলো না, আর তৃতীয় সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। আচ্ছা, সে পেলটা কি? যার জন্য কিশোরী মনে প্রথমবার ছন্দ পতন হয়েছিল, সে মানুষটার মনে নাকি সে এক মুহূর্তের জন্য প্রবেশ করতে পারেনি। আচ্ছা, এরকমটা না হলে কি পারতো না? সে জানে সে পাপ করেছে, ভবিষ্যতে হয়তো করবে, কিন্তু সবকিছু করবে শুধুমাত্র আলবিকে পাওয়ার জন্য। সে বাঁচবে না আলবিকে ছাড়া। রুনা খাতুন রূপসার পাশেই বসেছিলেন। সে মেয়েকে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। এরই মাঝে রূপসার বাবা রহিম আহমেদ কেবিনে প্রবেশ করলেন। প্রথমে সে রুনা খাতুনের উদ্দেশ্য করে বলে উঠলেন, নাও, এবার শান্তি পেয়েছো তুমি। বারবার বলেছি যে মির্জা বাড়িতে বেড়াতে যাও ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট থাকার কথা ভাইব না। কিন্তু তুমি আমার কথাই শুনলে না। তোমার জেদের জন্যই আজকে মেয়ের এই হাল হয়েছে। রুনা খাতুন চোখ মুছতে বললেন, আমি কি করেছি? তোমার মেয়ে তো নানুর সাথে থাকবে বলে জেদ করেছিল। একদম এক্সকিউজ দেবে না। তুমি প্রথম থেকে জানতে যে আমার মেয়েটা ওই আলভি মির্জার প্রতি উইক। তারপরেও জেনে তুমি কেন নিয়ে গেলে ওইখানে ওকে? দরকার হলে তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারতাম। সেটা না করে আমি দেশের বাইরে যাওয়ার সাথে সাথে মেয়েকে নিয়ে মির্জা ভিলাতে চলে গেলে। তার উপর আমি দেশে ফেরার পরেও হাজারবার বলেছি বাড়িতে ফিরে আসতে, তাও শুনে না। ওই বিবাহিত পুরুষটার মধ্যে কি এমন দেখেছিলে তোমরা? আমার মেয়ের কোন দিক দিয়ে কম ছিল? আমি ওর থেকে বেটার কারোর সাথে রূপসার বিয়ে দিতে পারতাম। কিন্তু এখন কি হলো এটা? তোমার মাথা খারাপ হয়ে গেছে। রূপের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ওর বাড়িতে থাকা না থাকার কি সম্পর্ক? রহিম আহমেদ আবারও বলতে লাগলেন, আমি নিশ্চিত আমার মেয়ের মাথায় তোমার বড় ভাইয়ের ছেলের কথাই ঘুরছিল। সেজন্য ও রাস্তা দিয়ে চলার সময় বেখালি হয়ে গিয়েছিল। তাদের তর্ক বিতর্ক শুনে রূপসা চিল্লিয়ে ওঠে, প্লিজ এভাবে সাউন্ড করো না, বিরক্ত লাগছে আমার, যাও এখান থেকে। রুনা খাতুন কিছু বলতে চাইলে রহিম আহমেদ তাকে টেনে কেবিনের বাইরে নিয়ে যায়। কেবিন থেকে নীরবতা নেমে আসে। এসবের মাঝে হয়তো তারা কেবিনের এক কোণে বসে থাকা ইয়াদকে ভুলেই গেছে। ইয়াদ কিছুক্ষণ সেভাবে বসে থেকে হঠাৎ করে উঠে দাঁড়ায়। তীরপায় এগিয়ে যায় রূপসার বেডের দিকে। রূপসার চোখ বন্ধ করে রেখেছিল। ইয়াদ মৃদু স্বরে দেখে ওঠে, রূপ। আচমকা তীক্ষ্ণ কণ্ঠে নিজের নামটা শুনে রূপসা বিরক্ত হয়ে ইয়াদের দিকে তাকাতে ইয়াদ চাপা স্বরে বলে ওঠে, তুই ফার্মেসির সামনে কিসের জন্য গিয়েছিলি? রূপসা উত্তর দিল না, শুধু মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। ইয়াদ আবারও বলে ওঠে, যারা তোকে হসপিটালে এনেছিল তাদের কাছ থেকে শুনেছি যে ফার্মেসির সামনে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই সেখানে কেন গিয়েছিলি বলবি আমাকে? রূপসা বুঝতে পারলো ইয়াদ নাসুর বান্দা, উত্তর না দিলে তাকে বিরক্ত করেই যাবে। আমার পেট ব্যথা করছিল, সেজন্যই মেডিসিন আনতে গিয়েছিলাম। ইয়াদ রূপসার পানে অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো। সত্যি বলছিস? রূপসা একটা শুষ্ক টুক গিলে বললো, আমার কথা বলতে ভালো লাগছে না, তুমি যাও চলে। আমি যাবো তো, কিন্তু হসপিটাল থেকে বাইরে যাব না। আমি তো সেই ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করবো যে তুই কেন গিয়েছিলি সেখানে। রূপসা সলো সলো চোখে ইয়াদের দিকে তাকাতে ইয়াদ কালক্ষেপণ না করে রূপসার দিকে ঝুঁকে গিয়ে তার গালজোড়া চেপে ধরে। কেন এরকমটা করলি? কেন এত টেম্পারেট তুই? কেন এত অধৈর্য? আমি বলেছিলাম না অপেক্ষা কর? কেন আমার কথার অবাধ্য হয়েছিলি? এখন এই ভুলের মাসুল কিভাবে দিবি বল আমাকে? ইয়াদের শক্ত হাতের চাপে গালের হাড় ভেঙে যাওয়ার উপক্রম। সেসব উপেক্ষা করেও রূপসা একবার বিস্ময় নিয়ে ইয়াদের পানে তাকিয়ে আছে। কিসব বলছো তুমি? তুমি আমাকে কি বলেছিলে? বুঝতে পারিস না এখনো? রূপসা ইয়াদের হাত ছড়িয়ে দিতে চাইলো, কিন্তু পারলো না। সে বুঝে গেছে যে এতদিন সে মেসেজে যার সাথে কথা বলতো সে আর কেউ না, ইয়াদ। কিন্তু ইয়াদ কেন তাকে সাহায্য করার চেষ্টা করেছে? কেন আড়ালেই বা থেকেছিল? এরই মাঝে রুনা খাতুন আর রহিম আহমেদ কেবিনে চলে আসলেন। ইয়াদ নিজেকে সামনে নিয়ে সরে দাঁড়ালো। ফুপা যেহেতু এসে গেছেন সেহেতু আমি বাইরে চলে যাচ্ছি ফুপু। রুনা খাতুন মাথা নেড়ে হ্যাঁ বলতে ইয়াদ দ্রুত পায়ে কেবিন ত্যাগ করলো। রূপসা বড় বড় চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইলো। রাত্রি 11টা। ইয়াদ সে ফার্মেসির সামনেই দাঁড়িয়ে আছে যেখানে রূপসা এসেছিল। সে ফার্মেসি থেকে বেরিয়ে একজন লোককে কল করে গর্জে উঠলো, অভি রূপ পর্যন্ত পৌঁছে গেছে, আর বেশি কিছু জানার আগে ওকে যে করে হোক আটকাতে হবে। ফোনের ওপাশ থেকে আসা কথাটা হলো, তুমি শিওর যে রূপসার অ্যাক্সিডেন্টের পেছনে আলবির হাত ছিল? আই এম ড্যাম শিওর। ফার্মেসিতে থাকা সিসিটিভি থেকে তিহান সাক্ষাতের ফুটেজ পাওয়া গেছে। রূপসা বেরিয়ে যাওয়ার সাথে সাথে তিহান এসেছিল এখানে। ইয়াদ কথা বলছিল, এরই মাঝে তার ফোনে নুন্নাহারের কল আসে। সে আগে কলটা কেটে দিয়ে মায়ের কল রিসিভ করে কানের কাছে ধরলো। হ্যালো বাবা, কোথায় আছিস তুই? ইয়াদ বিরক্তি চেপে ধরে স্বাভাবিক গলায় বলল, তুমি চিন্তা করো না মা, আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে এসেছি, সকালে বাড়িতে ফিরবো। মাকে ভালোভাবে বুং বাং বুঝিয়ে দিয়ে ইয়াদ কল কেটে দিয়ে হাঁটা ধরলো। 20 মিনিট পর সে তাদের সিক্রেট বাড়িতে এসে পৌঁছায়। দরজায় নক করতেই একজন মধ্যবয়সী পুরুষ এসে দরজা খুলে দেয়। ইয়াদ রুমে ঢুকে তার উদ্দেশ্যে বলল, ফোনে আর কি কথা বলবো, তাই একবারে চলে এসেছি। মধ্যবয়সী লোকটা ইয়াদের বসার জন্য চেয়ার এগিয়ে দিয়ে বলতে শুরু করলো, তো কি ভাবলে? রিফাত ধরা পড়াতে ওকে তো জানে মেরে ফেললে, এবার রূপসাকে কি করবে? ইয়াদ তীক্ষ্ণ চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, খবরদার ডক্টর সিদ্দিক, রূপের নাম ভুলেও নেবেন না। ভুলে যাবেন
না যে ওর জন্যই আমি আপনাকে সাহায্য করছি। সিদ্দিক হালকা হেসে বলল, তুমি তো রূপসার সাহায্য করছো ইয়াদ, আমি তো আলবিকে মেরে ফেলতে চেয়েছি, কিন্তু তোমার রূপসার জন্য মারতে পারলাম না। ইয়াদ মেজাজ খারাপ করে বলল, শুনুন বললাম তো, রূপের সাথে অভির বিয়েটা কমপ্লিট হলেই অভি ডাক্তারি লাইসেন্স নষ্ট করে দেব, সেই সাথে আপনার ক্ষতিপূরণ হিসেবে অভির ভাগ থেকে কোম্পানির 50% শেয়ার আপনার নামে লিখে দেব, শুধু অভিকে মারা যাবে না। বুঝলাম, কিন্তু রূপসা ধরা পড়ার পরেও যদি ওকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে রিফাতকে কেন মারলে? আমি রিফাতকে মারিনি ডক্টর সিদ্দিক, ও নিজেই ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিল, এতে আমার কি দোষ? তাছাড়া ও বেঁচে থাকলে অভি এই কয়দিনে আমাদেরকে ধরে ফেলতো, তাহলে এখন রূপসার কি ব্যবস্থা করবে? ইয়াদ কিছু একটা ভেবে বলল, ও এখন থেকে আমার কথা মতোই কাজ করবে। তাও একটা বিষয় ভালোই হলো, অভি ভাবছে রিফাত আর রূপসা মিলে এত কিছু করেছে, ও আমাকে নিয়ে এসব দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। তুমি ঠিক কি করতে চাইছো? শুনুন, পরিস্থিতি এখন এলোমেলো, এই অবস্থায় কিছুদিন চুপ থাকা উচিত। খোলা পানিতে মাছ শিকার করা যায় না, অভি পানি খোলা করে ফেলেছে, আমাদের আগে ওকে অবজার্ভ করতে হবে, তারপর ভেবেচিন্তে যা করার করব। তুমি কি ব্রেক নিতে চাইছো? হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক হোক, অভি এখন কোনোভাবেই আমাদেরকে সফল হতে দেবে না। ও অনেক প্রোটেক্টিভ হয়ে গেছে, ওর মনের ভয়টা দূর হওয়া অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সিদ্দিক উঠে গিয়ে ফ্রিজ থেকে একটি কোল্ড ড্রিঙ্কস এর বোতল বের করলো। বোতল খোলার টুং শব্দের সাথে ঘরে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। বোতলটা ইয়াদের হাতে দিয়ে সে নিচু গলায় বললেন, আজ থেকে ঠিক 2 বছর আগে ডক্টর আলবি তাসনিম মির্জা আমার জীবনটা তছনছ করে দিয়েছিল। এক রোগী মারা গিয়েছিল আমার হাতে। আমি রোগীর পরিবারকে সত্যটা বলিনি, আইসিইউ এর দরজা বন্ধ রেখে প্রতিদিন বলতাম, উনি এখনো লড়ছেন, শুধু দোয়া করুন। তারা এক বুক আশা নিয়ে টাকা দিচ্ছিল, বিল দিচ্ছিল, আর আমি সে মৃতদেহের অঙ্গ বিক্রির চুক্তি করছিলাম। সিদ্দিকে ঠোঁটে এক কোণে এক বিকৃত হাসি ফুটে উঠলো। ভেবেছিলাম সব ঠিকঠাক চলবে। আলবি সেই সময় হসপিটালের কার্ডিওলজি রেসিডেন্ট ডক্টর হিসেবে ছিল। হঠাৎ করে একদিন সে সব জেনে গেল। আমার কোনো কথা না শুনে সে সরাসরি পুলিশের কাছে প্রমাণ দিয়ে দিল। 1 সপ্তাহের মধ্যে আমার মান সম্মান লাইসেন্স সব শেষ। সেই দিনই ঠিক করে রেখেছিলাম ওর কাছ থেকেও আমি সবকিছু ছিনিয়ে নেব। সিদ্দিক একটু থেমে ইয়াদের চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কিন্তু ইয়াদ, তুমি তো দেখেছিলে আলবি তাসনিম মির্জার চেয়েও ভালো মানুষ। যাকে ভালোবাসে তাকে অন্য একজনের হাতে তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছো। ইয়াদ ঢকঢক করে রিংটা খেয়ে মুখ মুছে বলল, অন্য একজন নয়, ডক্টর সিদ্দিক রূপ অভিকে ভালোবাসে। তুমিও তো রূপসাকে ভালোবাসো। আপনার কি মনে হয় আমি ওকে ভালোবাসলে অভির হাতে তুলে দিতে? সিদ্দিক কিছু বলতে যাবে তার আগে ইয়াদ আবারও বলে ওঠে, রূপ যেমন অভিকে পাওয়ার জন্য ছটফট করে, আমি ওকে পাওয়ার জন্য ছটফট করি ডক্টর সিদ্দিক। রূপ যেমন অভিকে পাওয়ার জন্য নিষিদ্ধ পথ বেছে নিয়ে পাপ পুণ্যের ভেদাভেদ ভুলতে বসেছে, আমি কি পেরেছি সেই ভেদাভেদ ভুলতে? পারিনি নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করে ওকে নিজের কাছে টেনে নিতে, পারিনি স্বার্থপর হতে। তাহলে আমি ওকে কিভাবে ভালোবাসলাম ডক্টর? সিদ্দিক বললেন, তুমি ওকে সত্যিকারের ভালোবাসো, সেই জন্যই পাওনি। উল্টো দিকে রূপসাই অভির আক্রমণাত্মক হয়ে পড়েছে। ওর অনুভূতিটা ভালোবাসার নয় ইয়াদ, ও যা করছে ভালোবেসে করছে না, আলফির ওয়াইফকে হিংসা করে করছে। তোমার উচিত ওকে এই কাজে হেল্প না করে ওকে আটকানোর, তারপর ওর সামনে নিজের ভালোবাসা প্রকাশ করা। কিয়া হেসে উঠলো, আপনি অভিকে মেরে ফেলতে চান, সেই জন্য আমার ব্রেন ওয়াশ করতে চাইছেন তাই না? শুনুন, আমার ব্রেন ওয়াশ করতে আসবেন না। রূপ অভিকে ভালোবাসে, তাই অভি বেঁচেও থাকবে, আর রূপসা ওকে নিয়ে সংসারও করবে। আমি চাই না রূপ সারা জীবন অভির থেকে দূরে থেকে যন্ত্রণা পাক। তুমি কি মনে করো রূপসা থেকে দূরে থেকে তুমি যন্ত্রণা পাবে না? আমি নিজের যন্ত্রণা সহ্য করে নিতে পারবো ডক্টর, কিন্তু রূপের যন্ত্রণা সহ্য করতে পারবো না। আলবি কিন্তু নিজের ওয়াইফকে অনেক ভালোবাসে ইয়াদ। তোমার কি মনে হয় তুমি জোর করে রূপসাকে বিয়ে করতে বাধ্য করলে রূপসা আলবির সাথে সুখে সংসার করতে পারবে? অবশ্যই পারবে। তার জন্য যা যা করা লাগে সব করব আমি। গ্যাস গল্পটা তো পুরো মাথায় ঘুরাই দিল। তোমরা কি কেউ আন্দাজ করতে পারছিলা যে ঘরের শত্রুটা ইয়াদ হবে? আমি তো ভাই কখনোই বুঝতে পারি না যে এরকম কিছু হবে। তো তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাই দাও। তো সবাই আল্লাহ হাফেজ, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী পার্টে।